আজকে আমাদের পাঠ্য চন্দ্রনাথ গল্পের দুই অংশ বা দ্বিতীয় অংশ। এখানে সেই নরেশের কথা দিয়ে শেষ হয়েছিল যে নরেশ চন্দ্রনাথের কথা শুনে উঠে চলে আসে। যখন চন্দ্রনাথ জানিয়েছিল যে গুরু দক্ষিণার যুগ আর নেই, স্কুলের সঙ্গে দেনা পাওনা সমস্ত কিছু মিটে গেছে, 2-3 মাসের বাড়তি মাইনেও দিয়ে এসেছে, তাই আর স্কুল যাবার প্রয়োজন নেই, এবং তখন নরেশ উঠে আসে। এই ঘটনার পরের অংশ। ইহার পরে আমি চলিয়া গেলাম মামার বাড়ি। আমি মানে হচ্ছে এখানে নরেশ। পরীক্ষার খবর বাহির হইলে হিরুর পত্র পাইয়া কিন্তু অবাক হইয়া গেলাম। পরীক্ষার খবর বেরোলো এবং হিরুর চিঠিতে সব খবরটা নরেশ জানতে পারল মামার বাড়িতে বসে। সে অনেক দূরে চলে গেছে মামার বাড়িতে, কিন্তু সেখানে বসেই হিরুর চিঠিতে সব খবর সে পেল। চন্দ্রনাথের অনুমান অক্ষরে অক্ষরে মিলিয়া গিয়াছে। চন্দ্রনাথের অনুমান কি ছিল? এইখানে 82 পাতায় এই যে চন্দ্রনাথ বলেছিল কি, আমার যদি 550 কি তার বেশি ওঠে তবে স্কুলের এই রেজাল্ট হবে, মানে 2টো ফেল, অমিয় আর শ্যামা, তাছাড়া সব পাস। আর আমার যদি 525-এর নিচে হয় তবে 10টা ফেল, তুই তাহলে 3rd ডিভিশনে যাবি। এই দুটোর মধ্যে একটা শর্ত কোনোটা না কোনোটা ঠিক মিলেছে, যেটা অঙ্ক কোষে চন্দ্রনাথ বার করেছিল। দেখা যাক কি শর্ত মিলে গেল। হিরু কলিকাতা হইতে দীর্ঘ পত্রে সমস্ত ফলাফল জানাইয়াছে। দেখিলাম 10টি ছেলে ফেল হইয়াছে, আমি 3য় বিভাগে কোনরূপে পাশ হইয়া গিয়াছি। চন্দ্রনাথও 525 পায় নাই, কিন্তু একটি শুধু মেলে নাই, হিরু চন্দ্রনাথকে পিছনে ফেলিয়া গিয়াছে। হিরু লিখিয়াছে সে স্কলারশিপ পাইবে। তাহলে চন্দ্রনাথ বলেছিল কি, যে চন্দ্রনাথ যদি 525 বা তার নিচে পায় তাহলে 10 জন ফেল করবে। ঠিক তাই, 10 জন ফেল করেছে। আর বলেছিল কি, তুই তাহলে 3rd ডিভিশনে যাবি, মানে নরেশ 3rd ডিভিশনে যাবে। এবং সত্যিই সে কোনো রকমে 3rd ডিভিশন বা 3য় বিভাগে পাশ করেছে। আর চন্দ্রনাথ 525 পায়নি, তার কমই পেয়েছে। যা বলেছিল ঠিক তাই তাই ফল হয়েছে। কিন্তু কি মেলেনি, এটা এমসিকিউ আসে না। হিরু চন্দ্রনাথকে পিছনে ফেলিয়া গিয়াছে, তার মানে চন্দ্রনাথের থেকে হিরু বেশি পেয়েছে, যেটা সম্ভব ছিল না, সেই অসম্ভবটাই সম্ভব হয়েছে। যে কোনো ক্ষমতাবশেই হোক না কেন, হিরু চন্দ্রনাথের থেকে বেশি পেয়েছে, এটাই সত্য। হিরু লিখিয়াছে সে স্কলারশিপ পাইবে, অর্থাৎ পড়াশোনার জন্য যে স্কলারশিপ বা যে অর্থ সাহায্য সেটা সে পাবে। মনে মনে দুঃখিত না হইয়া পারিলাম না। কে দুঃখিত হলো, এটা খুব আসে, এবং চন্দ্রনাথ থেকে এই কোশ্চেনটা দেয়, কে দুঃখিত হলো মনে মনে? নরেশ। সত্য বলিতে কি, চন্দ্রনাথ ও হিরুতে অনেক প্রভেদ। নরেশ জানতো যে হিরু কখনোই চন্দ্রনাথের যোগ্য নয়, অর্থাৎ হিরু চন্দ্রনাথের সমতুল নয়, তার থেকে অনেক কম। তবু হিরু আগিয়ে গেছে, চন্দ্রনাথ পিছিয়ে গেছে। চন্দ্রনাথের শ্রেষ্ঠত্বে আমার অন্তত সন্দেহ ছিল না। চন্দ্রনাথ যে শ্রেষ্ঠ এবং সেই যে সব থেকে ভালোটা করবে, এই ব্যাপারে চরম বিশ্বাস ছিল কার? নরেশের। নরেশের সন্দেহ ছিল না যে চন্দ্রনাথই শ্রেষ্ঠ। অপরাহ্নে 5টা ট্রেনে মামার বাড়ি হইতে ফিরিয়াই সঙ্গে সঙ্গে হিরুর বাড়িতে প্রীতিভোজনের নিমন্ত্রণ পাইলাম। রেজাল্ট যেমন বেরিয়েছে, তারপর খবরাখবর পত্রে পেয়ে নরেশ চলে এসেছিল গ্রাম থেকে 5টা ট্রেন ধরে। এটা খেয়াল রাখবে এমসিকিউ, অপরাহ্নে 5টা ট্রেনে।
অর্থাৎ বিকেলের দিকে যে 5টার ট্রেন, সেই ট্রেনে ফিরে এসে হিরুর বাড়িতে প্রীতিভোজ। অর্থাৎ সে যে পাশ করেছে এত ভালোভাবে, তাই একটা যেন আনন্দ উৎসব, আর তাই খাওয়া দাওয়ার আয়োজন। হিরু স্কলারশিপ পাইবে তাহারই প্রীতিভোজ। কিসের জন্য প্রীতিভোজ? এসএকিউ বা এমসিকিউ আসতে পারে। হিরু স্কলারশিপ পাবে, সেই জন্যই প্রীতিভোজ দিয়েছে। আমি কিন্তু প্রথমেই গেলাম চন্দ্রনাথের বাড়ি। নরেশ প্রথমেই গ্রাম থেকে ফিরে চলে গেল চন্দ্রনাথের বাড়িতে। নির্জন বাড়িখানা খাঁ খাঁ করিতেছিল, শূন্য বাড়ি, কেউ নেই, কেহ কোথাও নাই। শয়ন ঘরখানাও দুয়ার বন্ধ। শয়ন ঘর মানে হচ্ছে যেখানে শোবার ঘর, তার দরজা বন্ধ। কড়ায় একটা অতি সামান্য দামের তালা ঝুলিতেছে। দরজার যে কড়া, তাতে খুব অল্প দামের তালা। কেন না, বেশি দামের তালার তো প্রয়োজন নেই, ঘরে তো কিছুই নেই, সেই তালা ঝুলছে। সন্ধ্যায় হিরুর বাড়ি গেলাম। সন্ধ্যাবেলায় হিরুর বাড়িতে আনন্দ অনুষ্ঠান, খাওয়া দাওয়া, উৎসবের বিপুল সমারোহ সেখানে। অর্থাৎ বিরাট উৎসবের আয়োজন। কি না, হিরু স্কলারশিপ পাবে। হিরু ধনীর সন্তান, প্রচুর অর্থ হিরুর, অর্থের অভাব নাই। চীনা লণ্ঠন ও রঙিন কাগজের মালার নিপুণ বিন্যাসে তাহাদের বাড়ির পাশের আমবাগানটার সে শোভা আজও আমার মনে আছে। এই জায়গাটা যে কেমন উৎসবের সমারোহ করেছিল, সেটা এইখান থেকে শুরু হচ্ছে। চীনা লণ্ঠন দেখতে যেগুলো খুব সুন্দর, চীনা লণ্ঠন, চীন দেশের তৈরি আলো বা বাতি, যেটাকে বলে লণ্ঠন মানে আলো বা বাতি, এবং রঙিন কাগজের মালার নিপুণ বিন্যাস। রঙিন কাগজের মালা দিয়ে যে সাজানো হয়, সেটা নিপুণ মানে খুব সুন্দর হাতে তার সাজানো। তাহাদের বাড়ির পাশের আমবাগানটার সে শোভা অনেকদিন পরেও মনে পড়ছে নরেশের। হিরুর কাকা শৌখিন ধনী সন্তান বলিয়া জেলার মধ্যে খ্যাতি ছিল। তিনি নিজেই সেদিন বাগানটাকে সাজাইয়াছিলেন। হিরুর কাকা শৌখিন ছিলেন এবং বড়লোক ছিলেন, জেলার মধ্যে তার খ্যাতিও ছিল, এবং তিনি নিজে সেদিন দাঁড়িয়ে থেকে বাগানটা সাজিয়েছেন। বিশিষ্ট অতিথিও অনেকে ছিলেন। বিশিষ্ট অতিথি কারা? প্রশ্ন আসে, বিশিষ্ট অতিথি কারা এসেছিলেন? 1 নাম্বার বা 2 নাম্বারের পাঠ প্রশ্ন দিতে পারে এসএকিউ আকারে। জন্দুয়েক ডেপুটি, ডিএসপি, স্থানীয় সাব রেজিস্ট্রার, থানার দারোগা। কি কে বললো আরেকবার দেখে নাও। জন্দুয়েক ডেপুটি, ডিএসপি, স্থানীয় সাব রেজিস্ট্রার, থানার দারোগা। 4টে ধরন আছে, 4 জনের যে ভাগ দেখিয়েছে, এরা নিমন্ত্রিত ছিলেন। তাহা ছাড়া এরা তো ছিলেনই, তাহা ছাড়া গ্রামস্থ ব্রাহ্মণ, কায়স্থ, ভদ্রলোকজন সকলেই প্রায় উপস্থিত ছিলেন, সবাইকে ডেকেছে। হিরুকে স্পষ্ট মনে পড়িতেছে। হিরু কেমন? এবার হিরুর চেহারার বর্ণনা। লাবণ্যময় দেহ, একটা লাবণ্যপূর্ণ তার চেহারা, আয়ত কোমল চোখে মোহময় দৃষ্টি। খেয়াল করে দেখো, আমরা যখন শুরুতেই এখানে যে চন্দ্রনাথের বর্ণনা পেয়েছি, সেখানে চন্দ্রনাথের কথা যখন বলছে, তখন তাকে তুলনা করা হয়েছে গভীর রাত্রির মধ্য গগনচারী কালপুরুষ নক্ষত্রের মতো দীপ্তিতে পরিধিতে প্রদীপ্ত প্রধান হইয়া আছে, এই বলে। কালপুরুষ নক্ষত্রের সঙ্গে চন্দ্রনাথের তুলনা করে নরেশের খুব আনন্দ হয়। নক্ষত্রটির খড়গধারী ভীমকায় আকৃতির সঙ্গে চন্দ্রনাথের আকৃতির যেন একটা সাদৃশ্য আছে, দৃপ্তভঙ্গি তার চন্দ্রনাথের। তো সেখানেই হিরুর যে চেহারা, তা কিন্তু সম্পূর্ণ যেন বিপরীত বলা যেতে পারে। লাবণ্যময় দেহ, আয়ত কোমল চোখে মোহময় দৃষ্টি। হিরুর কথা মনে করিয়া আকাশের দিকে চাহিলে মনে পড়ে শুকতারা। এটা খুব আসে। হিরুকে তুলনা করছে শুকতারার সঙ্গে, আর চন্দ্রনাথকে তুলনা করেছে কালপুরুষের সঙ্গে।
অমনি প্রদীপ্ত, অর্থাৎ তার চেহারার মধ্যে একটা দীপ্তি ছিল, কিন্তু সে দীপ্তি কোমল স্নিগ্ধ, মানে তেজালো নয়, স্নিগ্ধতায় ভরা হিরুর। এই হিরুর চেহারার বর্ণনা, এটা 2 নম্বরের প্রশ্ন হিসেবে অনায়াসে এই উত্তর তোমরা দিতে পারবে। হিরু পরম সমাদর করিয়া আমাকে বসাইল। হিরুর মধ্যে একটা দেখো সৌজন্য বোধ আছে, যেটা চন্দ্রনাথের মধ্যে আমরা দেখিনি। চন্দ্রনাথের কাছে যখন নরেশ গেছে, সে দাঁড়িয়ে আছে, চন্দ্রনাথ নিজের মনে কাগজে কিছু করে যাচ্ছে, বসতেও বলল না, কিন্তু হিরুর মধ্যে সেই সৌজন্য বোধ আছে। নরেশ যখন গেছে হিরুর কাছে, তখন তাকে বসালো। তফাৎ, হিরু আর চন্দ্রনাথের মধ্যে তফাৎ কোথায়? নানা কথার মধ্যে সে বলিল, কাকা বলছিলেন এখন থেকে ICS এর জন্যে তৈরি হও, বিলেতে যেতে হবে আমাকে, বিলেতে যাবার আমার বড় সাধ নড়ু। অর্থাৎ ICS পরীক্ষা দিয়ে সে যাবে বিলেতে, এবং বিলেতে যাবার খুব স্বাদ। ICS পরীক্ষা হচ্ছে ভারতীয় প্রশাসনে উন্নত শ্রেণীর প্রশাসক, ভারতীয় প্রশাসনে যারা উন্নত শ্রেণীর প্রশাসক তারা ICS পরীক্ষা দেয়। তো সেই পরীক্ষা দিতে হবে এবং সেই প্রশাসক হতে হবে, বিলেত যেতে হবে হিরুকে। অর্থাৎ হিরুর চোখে এক বিরাট স্বপ্ন, বিলেতে যাবার আমার বড় সাধ নড়ু। সাধ্য সবার থাকে, কিন্তু সাধ্য কজনের থাকে? তো সেই সাধ আর সাধ্য দুটোই হিরুর ছিল। আমার কিন্তু বারবার মনে পড়িতেছিল চন্দ্রনাথকে। কার মনে পড়িতেছিল? না, নরু বা নরেশের। বারবার মনে হচ্ছে চন্দ্রনাথের কথা, খুব কষ্ট হচ্ছিল নরেশের চন্দ্রনাথের কথা ভেবে। কিন্তু সেদিন সেখানে তাহার কথা আমি তুলিতে পারি নাই। চন্দ্রনাথের কথা মনে হলেও, বারবার মনে হলেও, হিরুর সামনে নরেশ চন্দ্রনাথের কথা তোলেনি। হিরুই বলিল আজই দুপুরে সে চলে গেল। হিরুই নরেশকে জানালো যে চন্দ্রনাথ সেদিন দুপুরেই চলে গেল, অর্থাৎ বিকেলে তাদের বাড়িতে যে আনন্দ অনুষ্ঠান তাতে সে অংশ না নিয়ে দুপুরেই বেরিয়ে গেল। আমি তার আগেই তাকে নেমন্তন্ন করেছিলাম, তার বেরিয়ে যাওয়ার আগেই কিন্তু তাকে নেমন্তন্ন করে এসেছিল হিরু। হিরুর এই সৌজন্যবোধ কিন্তু বরাবর আমরা দেখতে পাচ্ছি। সে কিন্তু চন্দ্রনাথের উপর বিন্দুমাত্র ক্ষিপ্ত নয়, তবুও সে চলে গেল, মানে নিমন্ত্রণ পাওয়া সত্ত্বেও সে চলে গেল। একটা দিন থেকে গেলে কি হতো? হিরু বলছে নরেশকে যে যদি চন্দ্রনাথ একটা দিন থেকে গিয়ে আমার এই আনন্দ অনুষ্ঠানে যোগ দিত তাহলে কি ক্ষতি হতো? হিরু বলিল মাস্টার মশাই, মাস্টার মশাই। হিরু বলছে কি মাস্টার মশাইকে হিরু ডাকছে। সচেতন হইয়া মুখ ফিরাইয়া দেখিলাম শীর্ণকায় দীর্ঘকার মানুষটি এন্ডির চাদরখানি গায়ে দিয়া আমাদের দিকেই আসিতেছেন। আমরা উঠিয়া দাঁড়াইলাম। এন্ডি বলতে এখানে এরন্ড পত্রভোজী রেশম কীটজাত গুটির সুতো নির্মিত বস্ত্র, যেটা আমরা তসর বলি। এরন্ড পত্রভোজী রেশম কীটজাত গুটির সুতো নির্মিত বস্ত্র, যাকে আমরা তসর বলি, সেই তসরের চাদর। এটা একটা বলা যায় যে একটা সম্ভ্রান্ত চেহারার একটা অংশ বা সম্ভ্রান্ত সাজের একটা অংশ হলো তসরের চাদর। তো সচেতন হয়ে মুখ ফিরিয়ে নরেশ দেখলো যে সেই শীর্ণকায় দীর্ঘকার মানুষটি, অর্থাৎ হেডমাস্টার মহাশয় বা প্রধান শিক্ষক মহাশয়, এন্ডির চাদরখানি তসরের চাদর গায়ে দিয়ে তাদের দিকেই আসছেন। আমরা উঠিয়া দাঁড়াইলাম। আমরা মানে হিরু এবং নরেশ দুজনে উঠে দাঁড়ালো মাস্টার মহাশয়কে দেখে। হাসিয়া মাস্টার মহাশয় বলিলেন, আজই এলে নরেশ? মাস্টার মহাশয়ও কিন্তু খুব ভালোবাসেন ছাত্রদের, এবং সেই স্নেহস্পর্শ তিনি কিন্তু তার কথায় বার্তায় আচার আচরণে দিয়ে যান। নরেশকে জিজ্ঞেস করছেন, নরেশ তো ছিল না, তার মামার বাড়িতে ছিল,
তাই জিজ্ঞেস করছেন, আজই এলে নরেশ? মাস্টার মহাশয়ের ওইটুকু এক বিশেষত্ব। কি বিশেষত্ব, এটা প্রশ্ন আসে। মাস্টার মহাশয়ের ওইটুকু এক বিশেষত্ব, বা শুধু এইটুকু দিতে পারে, ওইটুকু এক বিশেষত্ব। কি বিশেষত্ব? এইখানে তার উত্তর। ছাত্র তাহার অধিকারের গণ্ডি পার হইলেই সে আর তুই নয়, তখন সে তুমি হইয়া যায় তাহার কাছে। যে ছাত্রদের তিনি তুই বলে সম্বোধন করতেন যতক্ষণ তার অধীনে ছিল, তারপরেই যেই তার অধীন থেকে বেরিয়ে গিয়ে ছাত্ররা পাশ করে পরবর্তী গণ্ডিতে পা রাখে, তখন তিনি আর তাদের তুই বলে সম্বোধন করেন না, বলেন তুমি। তিনি আবার বলিলেন, তুমি পড়বে নিশ্চয়ই নরেশ, কিন্তু সাহিত্য চর্চাটা পড়ার সময় একটু কম করো বাবা। তবে ছেড়ো না, ও একটা বড় জিনিস জেনো। অর্থাৎ মাস্টারমশাই নরেশকে বলছেন যে তুমি সাহিত্য চর্চা চালিয়ে যেও, কিন্তু সাহিত্য চর্চা কিছু ছেড়ে দিও না। খুবই ভালো জিনিস, কিন্তু পড়ার সময় সাহিত্য চর্চা করলে যে পড়ার গতি সেটা শ্লথ হতে পারে বা পড়ার গতি নষ্ট হতে পারে। তাই পড়াশোনাটা চালিয়ে তার পাশাপাশি তুমি সাহিত্য চর্চা চালিয়ে যেও। Shame in crowd, solitary pride. Shame মানে লজ্জা, ক্রাউড মানে ভিড়, সলিটারি মানে একাকী বা নিঃসঙ্গ, প্রাইড মানে গর্ব বা অহংকারও বলা যেতে পারে। এটা এক বিখ্যাত সাহিত্যিকের উক্তি, এবং সাহিত্য হলো মানুষের মনে সৃষ্টিশীল অভিব্যক্তি, যা জনগণের ভিড়ে প্রকাশিত হলে লজ্জা বোধ হয়, বা যা লোকের কাছে প্রকাশ পেলে লজ্জা লাগে, কিন্তু একান্তে বা নিজের কাছে গর্বের বস্তু, যেমন সাহিত্যকর্ম। অর্থাৎ যদি আমাদের কোনো কৃতিত্ব সেটা যদি সামনে আসে, কেউ যদি বলে, তখন একটা লজ্জা যেন ঘিরে ধরে, কিন্তু যখন নিজে সেটাকে অনুভব করি তখন সেটা নিজের কাছেই খুব গর্বের বস্তু হয়ে ওঠে। যেমন এখানে নরেশের সাহিত্যকর্ম, তার সাহিত্যের জন্য তাকে যখন প্রশংসা করছেন মাস্টারমশাই, তখন তার খুব লজ্জা লাগছে, যেহেতু তারই প্রশংসা তারই সামনে করছেন, কিন্তু তার সাহিত্যকর্ম নিয়ে তার নিজের একটা গর্বের বিষয় আছে। আমি চুপ করিয়া থাকিলাম। এটা হচ্ছে যে মাস্টারমশাই যখন বলছেন, তার প্রশংসা করছেন, তো মানুষের নিজের প্রশংসা নিজের সামনে দাঁড়িয়ে শুনলে ভালো লাগে, সেটা নীরবে শুনে যাচ্ছে, এটা একটা সৌজন্যবোধ। হিরু বলিল, নরুর লেখা যে কাগজে বেরিয়েছে এবার স্যার। হিরু সঙ্গে সঙ্গে বলল যে নরুর লেখা কাগজে বেরিয়েছে। হ্যাঁ? মাস্টারমশাই শুনে একটু বেশ খুশি এবং অবাক। বেশ বেশ, আমাকে লেখাটা দেখাবে তো নরেশ, পড়বো আমি। তারপর আমাকে প্রশ্ন করিলেন, চন্দ্রনাথ কোথায় গেল? কাউকে বলে গেল না? তোমাকেও কি কিছু জানিয়ে যায়নি পত্রতত্র লিখে? মাস্টারমশাই সেই চন্দ্রনাথের কথা জানতে চাইছেন নরেশের কাছ থেকে। কোথায় গেল? কাউকে জানিয়ে গেল না? সে কোনো চিঠি কি লিখে গেছি নরুকে? বলিলাম, না স্যার, কাউকে সে কিছু জানিয়ে যায়নি। নরেশ জানিয়ে দিল মাস্টারমশাইকে যে না, চন্দ্রনাথ কাউকে কিছু জানিয়ে সে যায়নি। লাঠির উপর ভর দিয়া মাস্টার মহাশয় কিছুক্ষণ নীরবে দাঁড়াইয়া রহিলেন। কি যেন তিনি চিন্তা করিতেছিলেন। আমরাও নীরব। মানে চন্দ্রনাথের কথা বারবার সকলের মুখে মুখে ফেরে, এবং সেই কথা উঠলেই সবার যেন একটা ভেতরে নীরব কষ্ট, অত্যন্ত যন্ত্রণা দিয়ে যায়। সেটা মাস্টারমশাই হোক আর নরেশই হোক। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মাস্টার মহাশয় নীরবেই চলিয়া গেলেন। আমরা আবার বসিলাম। দীর্ঘ নিঃশ্বাস কেন? একটা কষ্ট, একটা যন্ত্রণা মনের মধ্যে। তিনি জানতেন তিনি শিক্ষক হয়ে ঠিক কাজ করেননি, এবং সেখানে চন্দ্রনাথ যথার্থ বলেছিল।
চন্দ্রনাথের কথার মধ্যে, কাজের মধ্যে কোথাও কোনো গলতি বা গাফিলতি ছিল না। সেই গলতি বা গাফিলতি স্কুল করেছিল, যার চরম শিকার হয় চন্দ্রনাথ। তো সেই জন্য অন্তরের যে কষ্ট, সেটা দীর্ঘশ্বাস দিয়ে বেরিয়ে আসে। তাই দীর্ঘশ্বাস ফেলে মাস্টার মহাশয় নীরবে চলে গেলেন। আর নরু, হিরু এরা সবাই মিলে আবার বসলো। হিরু বলিল, চন্দ্রনাথ একখানা চিঠি দিয়ে গেছে, দেখবি? হিরুকে চন্দ্রনাথ চিঠি দিয়ে গেছে। চিঠিখানা দেখিলাম, সে লিখিয়াছে। নরেশই চিঠিটা দেখলো, যেটা হিরুকে দিয়েছে। কি লিখেছে? প্রিয় বরেশু। নিয়ে প্রিয় বরেশু কাটিয়া লিখিয়াছে। প্রথমে প্রিয় বরেশু লিখেছিল। এটা এমসিকিউ আসে, কি লেখা আছে? প্রিয় বরেশু, প্রীতিভাজনেশু, প্রিয় বন্ধু, প্রিয় সখা, এরম 4টে অপশান দেবে। তো প্রিয় বরেশুটা কিন্তু হবে না, কারণ প্রিয় বরেশু লিখে সেটা কেটে দিয়েছিল চন্দ্রনাথ, যে চিঠিটা হিরুকে দিয়েছে বা হিরুর উদ্দেশ্যে দিয়েছে। প্রীতিভাজনেশু, আজই আমার যাত্রার দিন, সুতরাং থাকিবার উপায় নাই। আমাকে মার্জনা করিও। তোমার সফলতায় আনন্দ প্রকাশ করিতেছি, কিন্তু একটা কথা বারবার মনে হইতেছে, এই উৎসবটা না করিলেই পারিতে। স্কলারশিপটা কি এমন বড় জিনিস? ভালোবাসা জানিবে ইতি চন্দ্রনাথ। যখন স্কলারশিপ পাওয়ার জন্য আয়োজন করেছে, খাওয়া দাওয়ার নিমন্ত্রণ করতে গেছে চন্দ্রনাথকে হিরু, তখন তার উত্তরে সেই চিঠি দিয়েছে যে তার যাত্রার দিন, তাই চন্দ্রনাথ থাকতে পারবে না, তাকে ক্ষমা করে দিতে বলেছে, এবং সফলতায় সে আনন্দ প্রকাশ করেছে। ওর মধ্যে কিন্তু হিংসে নেই। হিরু সফলতায় আনন্দ প্রকাশ করেছে, কিন্তু একটা কথা চন্দ্রনাথের বারবার মনে হয়েছে যে উৎসবটা করার কি দরকার ছিল, অযথা পয়সা নষ্ট। স্কলারশিপটা কি এমন বড় জিনিস? ভালোবাসা জানিবে ইতি চন্দ্রনাথ। চিঠিখানা হিরুকে ফিরাইয়া দিলাম। হিরু বলিল, চিঠিখানা রেখে দিলাম আমি, থাক, এইটাই আমার কাছে তার স্মৃতিচিহ্ন। হিরু কিন্তু চন্দ্রনাথের চিঠিটা সঙ্গে করে রেখে দিল স্মৃতিচিহ্ন হিসেবে। আন্ডারলাইন করে রেখো, স্মৃতিচিহ্ন। সে আবার প্রশ্ন করিল, আচ্ছা কোথায় গেল সে, করবেই বা কি? সে যেন নিজেও এ কথা চিন্তা করিয়া দেখিতেছিল। উত্তর দিয়াছিলাম, জানি না। এখানে প্রশ্ন করছে, সে আবার প্রশ্ন করিল, অর্থাৎ হিরু, যে কোথায় গেল চন্দ্রনাথ, আর গিয়ে কি বা করবে? সে যেন নিজেও এ কথা চিন্তা করিয়া দেখিতেছিল। অর্থাৎ নরেশের মাথায় যে শুধু এই চিন্তা ছিল তা না, হিরুর মাথাতেও এই চিন্তা এসেছিল যে কি করবে এবার। উত্তর দিয়েছিলাম, জানি না। নরেশ বলেছিল যে সে জানে না কি করবে, কিন্তু কল্পনা করিয়াছিলাম কিশোর চন্দ্রনাথ কাঁধে লাঠির প্রান্তে পোটলা বাঁধিয়া সেই রাত্রেই জনহীন পথে একা চলিয়াছে, কেউ সঙ্গে যাবার নেই। অতি অল্প বয়স্ক এক ছেলে, সে নিজেই লাঠির প্রান্তে পোটলা বেঁধে রওনা দিয়েছে হাঁটতে হাঁটতে। দুই পাশেই ধীর মন্থর গতিতে প্রান্তর যেন পিছনের দিকে চলিয়াছে। হাঁটতে হাঁটতে সে যখন চলছে, তখন তার ধীর গতির সঙ্গে চারপাশের প্রান্তর যেন পিছনের দিকে, মানে উল্টো দিকে চলছে। মাথার উপর গভীর নীল আকাশে ছায়াপথ, পার্শ্বে কালপুরুষ নক্ষত্র সঙ্গে সঙ্গে চলিয়াছে। ছায়াপথ হচ্ছে জ্যোতিষ্ক যে দেখা যায়, তো তার মধ্যে অবস্থিত পথের ন্যায় দৃশ্যমান এক নক্ষত্রপুঞ্জের যে আলো, সেটাকেই বলছে ছায়াপথ। এই পর্যন্তই এই গল্পের শেষ, এবং এখানে লেখা আছে শেষে দেখবে সংক্ষেপিত ও সম্পাদিত। আমরা চন্দ্রনাথের চরিত্র এবং হিরুর চরিত্র এই দুটো এখানে দেখলাম।
দুজনের মধ্যে যে তফাৎ, সেই তফাৎটাও চোখে পড়ে। এখানেই শেষ হলো চন্দ্রনাথ গল্পটি।